রাজস্থানের দৌসা জেলার রামেশ্বর ধাম মন্দিরে তখন প্রতিদিনের মতোই ভক্তদের ভিড়। স্থানীয় মানুষের কাছে ওই মন্দিরের প্রধান পুরোহিত সন্ত দয়াদাস ছিলেন খুবই শ্রদ্ধার একজন মানুষ। ধর্মীয় আলোচনা এবং সাধারণ আচার অনুষ্ঠানের মাধ্যমে তিনি খুব অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় মানুষের মনে গভীর বিশ্বাস অর্জন করেছিলেন। কিন্তু 19শে মে সকালে সেই চেনা ছবিটা পুরোপুরি বদলে যায়। গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি বিশেষ পুলিশ দল হঠাৎ মন্দিরের প্রাঙ্গণে ঢুকে পড়ে। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই পুলিশ সরাসরি মূল লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এরপর পুরোহিতকে আটক করার প্রস্তুতি নেয়। এই হঠাৎ অভিযানে সেখানে উপস্থিত ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা পুলিশের সামনে দাঁড়িয়ে যথারীতি বাধার সৃষ্টি করে। যে মানুষটিকে তারা প্রতিদিন শ্রদ্ধা করেন তাকে এভাবে অপরাধীর মতো ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এটি সাধারণ ভক্তদের কাছে মেনে নেওয়াটা অসম্ভব হয়ে পড়ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে উপস্থিত মানুষের সামনে পুরোহিতের আসল পরিচয় প্রকাশ করে। পুলিশ কর্মকর্তারা জানান, সাধুর পোশাক পরা এই ব্যক্তি আসলে কোনো ধর্মীয় গুরু নন। তিনি ভারতের অপরাধ ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল দেবেন্দ্র শর্মা, যিনি ডক্টর ডেথ নামেও পরিচিত। স্বাগতম, আমি শাহিদ। আজকের এই ঘটনাটি এমন একটি বাস্তব ঘটনা যা ভালো করে দেখলে বোঝা যায় একজন মানুষ অপরাধের কোন স্তর থেকে কোথায় পৌঁছে যেতে পারে। কিভাবে একজন মানুষ নিখুঁতভাবে পুরোহিতের ছদ্মবেশ নিয়ে সমাজের চোখের সামনে বছরের পর বছর লুকিয়ে থাকতে পারে। কী ছিল তার আসল পরিচয়, আর কিভাবেই তার এই দীর্ঘ গোপন জীবনের শেষ হলো, সেই সব বিস্তারিত তথ্য আমরা আজকের এই ভিডিওতে জানব। তবে মূল ঘটনায় যাওয়ার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। সাল 1984। দেবেন্দ্র শর্মা আয়ুর্বেদিক চিকিৎসায় একটি ডিগ্রি অর্জন করেন। এরপর রাজস্থানের বন্দিকুই শহরে তিনি জনতা ক্লিনিক নামে একটি নিজস্ব ক্লিনিক চালু করেন। শুরুর দিকে চিকিৎসক হিসাবে সমাজে তার বেশ ভালো পরিচিতি ও সম্মান ছিল। রোগীরাও নিয়মিত তার ক্লিনিকে আসত এবং একজন সফল ও দক্ষ চিকিৎসক হিসাবেই তিনি পরিচিতি পাচ্ছিলেন। তার পেশাগত আয়ও বেশ ভালোই ছিল। কিন্তু এই সাধারণ জীবনের বাইরে দেবেন্দ্র শর্মার ইচ্ছা ছিল আরও বড় পরিসরে অর্থ উপার্জন করা, এবং অতিরিক্ত আয়ের উদ্দেশ্যে তিনি একটি নতুন ব্যবসার সুযোগ খুঁজতে শুরু করেন। আর সেই সময় এক ব্যক্তির মাধ্যমে গ্যাস এজেন্সির ডিলারশিপ নেওয়ার একটি প্রস্তাব তার সামনে আসে। ব্যবসার অংশীদার হওয়ার আশায় তিনি দীর্ঘ কোনো যাচাই না করেই নিজের জীবনের সব সঞ্চয় থেকে প্রায় 11 লক্ষ টাকা সেই ব্যক্তির হাতে তুলে দেন। কিন্তু বিনিয়োগের কিছুদিন পরেই জানা যায় সেই ডিলারশিপের পুরো প্রক্রিয়াটি ছিল আগে থেকেই সাজানো একটি প্রতারণা। যে ব্যক্তি ডিলারশিপ দেওয়ার প্রস্তুতি দিয়েছিল সে দেবেন্দ্র শর্মার 11 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায়। আর এই বিপুল পরিমাণ অর্থ হারানোই ছিল তার জীবনের প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কা। এই আর্থিক ক্ষতির ফলেই দেবেন্দ্র শর্মা বড় ঋণের মুখে পড়েন। পাওনাদারের ঋণ শোধ করতে গিয়ে একে একে নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করতে বাধ্য হন তিনি। ফলে তার পারিবারিক এবং সামাজিক অবস্থান পুরোপুরিভাবে দুর্বল হয়ে পড়ে। নিজের গড়ে তোলা পেশা ও ক্লিনিক বন্ধ হয়ে যাওয়ার সময় তিনি গভীর মানসিক চাপে পড়েন। একজন সফল চিকিৎসক থেকে হঠাৎ পুরোপুরি একজন নিঃসঙ্গ নিঃস্ব মানুষ হয়ে যাওয়া তার আত্মবিশ্বাস পুরোপুরিভাবে ভেঙে দেয়। বৈধ পথে চিকিৎসা সেবা দিয়ে এত বড় ঋণের বোঝা দ্রুত কমানো সম্ভবই ছিল না। অর্থনৈতিক সংকট এবং সামাজিক অপমানের চাপ থেকে বের হতে তিনি বৈধ পথের বদলে একটি অন্য পথ খুঁজতে শুরু করেন। অবশেষে এই চরম দেউলিয়া অবস্থা এবং দ্রুত উপার্জনের মানসিকতায় একজন গ্রামীণ চিকিৎসককে ধীরে ধীরে অপরাধ অন্ধকার জগতের এক গহীন অন্ধকারে ঠেলে দিতে শুরু করে। আর ঠিক এই বছরই তার সঙ্গে পরিচয় হয় গুড়গ্রামের ডক্টর অমিতের সঙ্গে। তিনি একজন বড় ধরনের অবৈধ কিডনি পাচারের চক্র চালাতেন। আর ডক্টর অমিতের মাধ্যমেই দেবেন্দ্র শর্মা এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যান। 1994 সাল থেকেই তিনি অবৈধ কিডনির প্রতিস্থাপনের কাজ শুরু করেন। তার মূল কাজ ছিল অস্ত্রোপচারের জন্য দরকারি রোগীদের কাছে অবৈধ উপায়ে কিডনি পৌঁছে দেওয়া। আর এই কাজেই দ্রুত এবং বিপুল পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব ছিল।
প্রতিটি কিডনি প্রতিস্থাপনে এই চক্র থেকে 5 থেকে 7 লক্ষ টাকা আয় করা যেত, যা বৈধ চিকিৎসা পেশার আয়ের তুলনায় অনেক গুণ বেশি ছিল। ধীরে ধীরে এই চক্রে দেবেন্দ্র শর্মার গুরুত্ব বাড়তে থাকে। 1998 সালের পর তিনি ওই অপরাধী নেটওয়ার্কের অন্যতম সিদ্ধান্ত গ্রহণকারী এবং গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। চক্রের বড় বড় সিদ্ধান্তগুলো তার অংশগ্রহণেই নেওয়া হতে শুরু করে। পরে পুলিশি তদন্তে জানা যায় 1994 সাল থেকে 2004 সালের মধ্যে দেবেন্দ্র শর্মা অন্তত 125টি অবৈধ কিডনি প্রতিস্থাপনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। আর এই চক্রটি মূলত সমাজের দরিদ্র ও অসহায় মানুষকে লক্ষ্য করে করা হতো। চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তাদের কিডনি বিক্রি করতে বাধ্য করা হতো। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের জোর করে অথবা মাদক খাইয়ে অচেতন করে অস্ত্র পাচার করা হতো এবং ধনী রোগীদের কাছে অনেক বেশি দামে বিক্রি করা হতো। বিপুল অর্থলাভ এবং খুব ধনী হওয়ার সুযোগের কারণেই দেবেন্দ্র শর্মা আর কখনোই তার বৈধ চিকিৎসা পেশায় ফিরে যাননি। অবৈধ কিডনি পাচারই তার প্রধান আয়ের উৎস হয়ে ওঠে। 1994 থেকে 2008 সাল পর্যন্ত টানা 1 দশক এই চক্রের সঙ্গে যুক্ত থাকা তার অপরাধ জীবনের একটি শক্ত ভিত্তি তৈরি করে। 1995 সালের দিকে এই চক্র চালানোর সময় একটি নতুন সমস্যা দেখা দিতে শুরু করে। অস্ত্র পাচারের জন্য স্বেচ্ছায় রাজি হওয়া জীবিত দাতা পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছিল। এছাড়া কোনো দাতা পাওয়া গেলেও আয়ের একটি বড় অংশ সেই দাতাকে দিতে হতো। এই পরিস্থিতি দেবেন্দ্র শর্মার সীমাহীন অর্থলোভকে আরও বাড়িয়ে দেয়। লোভের পরিমাণ বাড়াতে এবং পুরো অর্থই নিজের কাছে রাখার জন্য তিনি এমন একটি উপায় খুঁজতে থাকেন যেখানে দাতাকে কোনো টাকাই দিতে হবে না। এই বিকৃত অর্থলোভ থেকেই তার মাথায় এক ভয়াবহ চিন্তার জন্ম হয়। যদি কোনো জীবিত দাতা না থাকে তবে মানুষের শরীর থেকে সম্পূর্ণ বিনা খরচে কিডনি সংগ্রহ করা সম্ভব। আর সেই কারণেই তিনি মানুষকে সরাসরি হত্যা করার পরিকল্পনা করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি প্রথমে ট্রাক চালকদের লক্ষ্য করেন। আলিগড়ের পুরানি গ্রামে আগে থেকেই তৈরি রাখা একটি ভুয়া গ্যাস এজেন্সির নাম ব্যবহার করে তিনি গ্যাসবাহী ট্রাকগুলো বুক করতে থাকেন। এরপর তার সহযোগীরা আগে থেকেই পরিকল্পনা করে নির্জন স্থানে লুকিয়ে থাকত। ট্রাকটি নির্দিষ্ট এলাকায় পৌঁছানো মাত্রই চালকের উপরে হামলা চালিয়ে তাকে হত্যা করা হতো। এরপর দেবেন্দ্র শর্মা নিজেই মৃতদেহ থেকে কিডনি কেটে বার করে নিতেন। প্রথম হত্যাটি সফল হওয়ার পর দেবেন্দ্র শর্মার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। তিনি একই কৌশল বারবার ব্যবহার করে একের পর এক হত্যাকাণ্ড চালাতে শুরু করেন। তবে কিছুদিন পর বড় ট্রাকগুলো লুকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে, তাই তিনি নিজের কৌশল বদলে ফেলেন। ট্রাক চালকদের বদলে এবার তার প্রধান লক্ষ্য হয়ে ওঠে ট্যাক্সি চালকরা। দিল্লি এবং গুড়গ্রাম থেকে ট্যাক্সি বুক করে চালকদের নানা অজুহাতে কাশগঞ্জের কাছে হাজারা খালের আশেপাশে একটি নির্জন এলাকায় তাদের নিয়ে যাওয়া হতো। সেখানে সহযোগীদের সাহায্যে চালককে হত্যা করে শরীর থেকে কিডনি বের করে নেওয়া হতো। এই নতুন কৌশলের কারণে অপরাধ চক্রটি প্রতিটি হত্যাকাণ্ড থেকে দুই দিক থেকেই লাভবান হতে শুরু করে। একদিকে অবৈধ কিডনি বিক্রি করে টাকা পাওয়া যেত, অন্যদিকে চুরি করা ট্যাক্সিটি ভালোভাবে পরিষ্কার করে মিরাট ও হাপুরের কালো বাজারে বিক্রি করে আরও মোটা অঙ্কের টাকা আয় করা হতো। অপরাধের সব প্রমাণ চিরতরে মুছে ফেলার জন্য দেবেন্দ্র শর্মা একটি নির্দিষ্ট পদ্ধতির ব্যবহার করতেন। খালের যে এলাকায় বড় বড় কুমিরের উপদ্রব ছিল ঠিক সেই হাজারা খালে মৃতদেহগুলি ফেলে দেওয়া হতো, যাতে কুমির এবং বন্য প্রাণীর কারণে দেহের কোনো অস্তিত্বই অবশিষ্ট না থাকে। এই অত্যন্ত পরিকল্পিত এবং নির্মম পদ্ধতির উপর ভর করে দেবেন্দ্র শর্মা বছরের পর বছর কোনো বাধা ছাড়াই একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যান। আর এভাবেই তার অপরাধ জীবন আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তিনি দীর্ঘদিন আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে চলে যান। হাজারা খালের গভীর জলে মৃতদেহ এবং অপরাধের সব প্রমাণ মুছে ফেলার এই নির্মম কৌশল দেবেন্দ্র শর্মার অপরাধ চক্রকে দীর্ঘদিন ধরে নিরাপদ রেখেছিল। এই ধারাবাহিকতায় 2002 থেকে 2004 সালের মধ্যে দিল্লি, গুরগ্রাম এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে একের পর এক ট্যাক্সি চালক নিখোঁজ হতে থাকেন। শুরুর দিকে এই নিখোঁজের ঘটনাগুলোকে আইন শৃঙ্খলা বাহিনী আলাদা আলাদা ঘটনা হিসাবে দেখছিল। প্রতিটি ঘটনা ভিন্ন ভিন্ন থানা এলাকায় ঘটায় পুলিশ প্রথমে বুঝতেই পারেনি যে এই সব নিখোঁজের পিছনে একই অপরাধ চক্র সক্রিয়ভাবে কাজ করছে। এরপর নিখোঁজ চালকদের পরিবার একে একে থানায় গিয়ে অপহরণ ও নিখোঁজের ডায়েরি করতে শুরু করে।
কিন্তু পুলিশের প্রথম দিকের তদন্তে কোনো বড় অগ্রগতি দেখা যাচ্ছিল না, কারণ চালকরা তাদের মূল্যবান ট্যাক্সি গাড়ি সহ পুরোপুরি উধাও হয়ে যেতেন। ঘটনাস্থলে কোনো ধস্তাধস্তির চিহ্নও পাওয়া যেত না, এমনকি পরে কোনো মৃতদেহ উদ্ধার করা সম্ভব হতো না। ফলে মামলার রহস্য দিন দিন আরও জটিল হয়ে উঠছিল। অল্প সময়ের মধ্যে একই পেশায় অনেক মানুষ এভাবে নিখোঁজ হতে থাকায় স্থানীয় ট্যাক্সি চালক এবং ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নির্দিষ্ট কিছু রুটে রাতের সময় গাড়ি চালাতে অস্বীকৃতি জানাতে শুরু করেন। তবে স্পষ্ট প্রমাণের অভাবে পুলিশ এই আলাদা আলাদা মামলাগুলোকে একে একে অপরাধের সঙ্গে যুক্ত করতে পারছিল না। ফলে তদন্তের গতি বারবার থেমে যাচ্ছিল। প্রতি মাসেই নতুন নতুন চালকের নিখোঁজ হওয়ার খবর আসতে থাকায় ঘটনাগুলোকে আর সাধারণ নিখোঁজের ঘটনা বলে এড়িয়ে যাওয়া পুলিশের পক্ষে সম্ভব ছিল না। চালকদের পরিবার এবং তাদের সহকর্মীরাও নিশ্চিত হতে শুরু করেন যে এর পিছনে কোনো বড় এবং সুগঠিত একটি অপরাধ চক্র কাজ করছে। এরপর একদিন জয়পুর থেকে উত্তরপ্রদেশের হাপুর যাওয়ার পথে দুই ভাই চাঁদ খান ও শারাফত খান হঠাৎ নিখোঁজ হয়ে যান। দীর্ঘ সময় পেরিয়ে যাবার পরেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবার চরম আতঙ্কে পড়ে। কোনো উপায় না পেয়ে দুই ভাইয়ের পরিবার শেষ পর্যন্ত থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। তারা পুলিশকে জানায় দুই ভাই তাদের ট্যাক্সি গাড়ি সহ রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। এই নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনাটিকে খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করতে শুরু করে। তবে শুরুর দিকে তদন্তকারী কর্মকর্তাদের হাতে কোনো স্পষ্ট নির্ভরযোগ্য সূত্র ছিল না। পুলিশ বুঝতে পারে এই ঘটনাটি কোনো একা বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর আগে নিখোঁজ হওয়া অন্য ট্যাক্সি চালকদের ঘটনার সঙ্গে চাঁদ খান ও শারাফত খানের নিখোঁজ হওয়ার ঘটনার অনেক মিল রয়েছে। ফলে তদন্তকারীরা আর এটিকে সাধারণ নিখোঁজের মামলা হিসাবে দেখেননি, বরং আরও গভীরভাবে তদন্ত শুরু করেন। আর তখনই তারা বুঝতে পারেন এই সব ঘটনাই মূলত একই অপরাধী চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। তদন্তকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পুলিশ নিখোঁজ ট্যাক্সি চালকদের কল হিস্ট্রি ভালোভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। এই প্রক্রিয়ায় তদন্তকারীরা একটি খুব গুরুত্বপূর্ণ মিল খুঁজে পান। নিখোঁজ হওয়া একাধিক ট্যাক্সি চালকের ফোন রেকর্ড পরীক্ষা করে দেখা যায় তাদের সবার ফোনে একটি নির্দিষ্ট নাম্বার থেকে কল এসেছিল। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে এই নাম্বারটি অন্য কারোর নয়, বরং এটি ছিল দেবেন্দ্র শর্মার। এই তথ্য সামনে আসার পর পুলিশ তাকে মামলার প্রধান সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করে। তবে দেবেন্দ্র শর্মা খুবই চতুরতার সঙ্গে এই তথ্য অস্বীকার করেন এবং পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা শুরু করেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন এই কথাগুলো ছিল একেবারেই সাধারণ এবং ব্যবসায়িক যোগাযোগ। এর সঙ্গে ট্যাক্সি বুকিং বা চালকদের নিখোঁজ হওয়ার কোনো সম্পর্কই নেই। তিনি আরও বলেন সমাজে একজন পরিচিত চিকিৎসক এবং ব্যবসায়ী হওয়ার কারণে অনেক মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল, তাই নিখোঁজ চালকদের তালিকায় তার নাম্বার থাকাটা শুধুই একটি কাকতালীয় ঘটনা। নিজের এই মিথ্যা গল্পকে বিশ্বাসযোগ্য করে তুলতে দেবেন্দ্র শর্মা তার সহযোগীদের আগে থেকেই প্রভাবিত করেছিলেন। তিনি নিশ্চিত করেছিলেন চক্রের অন্য সদস্যদের যদি পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাহলে তারাও যেন একই ধরনের কথা বলে। কিন্তু শুধু কল রেকর্ড দিয়ে কোনো ব্যক্তির অপরাধ বা একটি ফোন কলের আসল উদ্দেশ্য পুরোপুরি প্রমাণ করা সম্ভব ছিল না। তাই প্রমাণের এই সীমাবদ্ধতার কারণে তদন্তকারী কর্মকর্তারা প্রথম দিকে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন এবং শুধু কল রেকর্ডের উপরে ভিত্তি করে তদন্ত এগিয়ে নেওয়ার প্রথম পরিকল্পনাটি ব্যর্থ হয়। এরপরে এই বিভ্রান্তি দূর করতে পুলিশ অন্যভাবে তদন্ত শুরু করে। তদন্তকারীরা জয়পুর রেলওয়ে স্টেশনের সেই প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে যান, যেখান থেকে চালকরা শেষবারের মতো যাত্রী নিয়ে রওনা হয়েছিলেন। সেখানকার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিখোঁজ চালকদের সঙ্গে দেখা হওয়া এবং গাড়ি বুক করতে আসা শেষ ব্যক্তির শারীরিক বর্ণনা দেন। এই প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে পুলিশ সঙ্গে সঙ্গে একজন স্কেচ আর্টিস্ট দিয়ে সন্দেহভাজনের একটি মুখের ছবি তৈরি করায়। ছবিটি তৈরি হওয়ার পর দেখা যায় স্কেচে ফুটে ওঠা মুখটি দেবেন্দ্র শর্মার চেহারার সঙ্গে হুবহু মিলে গেছে। ট্যাক্সি স্ট্যান্ডের কর্মীদের দেওয়া এই বর্ণনা এবং স্কেচ তদন্তের প্রথম দৃশ্যমান প্রমাণ হিসাবে কাজ করে। এর ফলে দেবেন্দ্র শর্মার উপরে পুলিশের সন্দেহ পুরোপুরিভাবে দৃঢ় হয়ে যায়। এরই মধ্যে তদন্তে আরও একটি বড় অগ্রগতি আসে। দেবেন্দ্র শর্মা আগে অন্য একটি জালিয়াতির মামলায় কারাগারে থাকার সময় তার সঙ্গে থাকা এক সহবন্দী পুলিশের কাছে মুখ খোলেন। সেই সহবন্দী পুলিশকে জানান দেবেন্দ্র শর্মা জেলের ভিতরে নিজের অপরাধের কিছু অংশ তার কাছে স্বীকার করেছিলেন
এবং কিভাবে তিনি পুলিশকে বিভ্রান্ত করে নিজের আত্মীয়দের উপরে দোষ চাপানোর পরিকল্পনা করেছেন তা নিয়েও তিনি গর্ব করেছিলেন। সহবন্দীদের এই তথ্য ট্যাক্সি স্ট্যান্ডের কর্মীদের সাক্ষ্য দেবেন্দ্র শর্মার বানানো মিথ্যা গল্পকে পুরোপুরিভাবে ভেঙে দেয়। আর এই সব তথ্য প্রমাণ একসঙ্গে তাকে সরাসরি অপরাধী হিসাবে চিহ্নিত করে। সম্মিলিত এই তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে পুলিশ আর দেরি না করে দেবেন্দ্র শর্মাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তদন্তকারীদের মুখোমুখি হয়ে তিনি কোনো ধরনের প্রতিরোধ করেননি, এমনকি নিজের অপরাধ অস্বীকার করার চেষ্টাও করেননি। কঠোর জিজ্ঞাসাবাদের মুখে দেবেন্দ্র শর্মা খুব শান্তভাবে নিজের দীর্ঘদিনের অপরাধের কথা বলতে শুরু করেন। তিনি স্বীকার করেন 1994 সাল থেকে তিনি অবৈধ কিডনি প্রতিস্থাপনের একটি বড় চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। দরিদ্র মানুষদের জোর করে বা নানা প্রলোভন দেখিয়ে তাদের কিডনি সংগ্রহ করা হতো। এরপর সেই কিডনি আন্তর্জাতিক বাজারে অনেক বেশি দামে বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করা হতো। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, শুধু কিডনি পাচারই নয়, দাতার সংকট তৈরি হওয়ার পর তিনি নিজেই হত্যাকারী হিসাবে কাজ শুরু করেন। তিনি একের পর এক ট্যাক্সি চালককে যাত্রী সেজে বুকিং করতেন। এরপর পথের মধ্যেই তার সহযোগীদের সাহায্যে চালকদের নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ হত্যা করতেন এবং হত্যাকাণ্ডের পর গাড়িটি কালো বাজারে বিক্রি করে অতিরিক্ত অর্থ লাভ করতেন। অপরাধের প্রমাণ কিভাবে মুছে ফেলতেন সেটিও তিনি স্বীকার করেন। নিহত চালকদের মরদেহ কাশগঞ্জের হাজারা খালের কুমির ভরা জলে ফেলে দেওয়া হতো, কারণ তিনি জানতেন এই কুমির ভরা জলে যদি দেহকে ফেলে দেওয়া যায় তাহলে এই দেহকে আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। এই বিশ্বাস থেকেই তিনি বছরের পর বছর অপরাধের এই একই কৌশলে কোনো সন্দেহ ছাড়াই অপরাধ চালিয়ে যেতে পেরেছিলেন। নিহতদের সংখ্যা নিয়ে দেবেন্দ্র শর্মা তদন্তকারীদের সামনে একটি চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি নিজেই সরাসরি প্রায় 50 জন মানুষকে হত্যার কথা স্বীকার করেন। তবে পুলিশের তদন্ত এবং নিখোঁজ ডায়েরির তথ্য অনুযায়ী এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হয়। আর সবথেকে ভাবার মতো একটি বিষয় ছিল, পুরো জিজ্ঞাসাবাদ জুড়ে তার আচরণ ছিল অস্বাভাবিকভাবে শান্ত এবং নির্লিপ্ত, যেন এতগুলো হত্যাকাণ্ড তার কাছে খুবই সাধারণ একটি ব্যবসায়িক অংশ ছিল। তো যাই হোক, দেবেন্দ্র শর্মার এই শীতল স্বীকারোক্তি এবং জবানবন্দি তদন্তকারীদের হাতে মামলার সবচেয়ে শক্তিশালী আইনি প্রমাণ এনে দেয়। তার নিজের মুখে বলা এই তথ্যই তাকে শুধু একজন প্রতারক চিকিৎসক বা অঙ্গ পাচারকারী হিসাবে নয়, বরং ভারতের অপরাধ ইতিহাসের অন্যতম সিরিয়াল কিলার হিসাবে পরিচিতি পান। বিচারক তার অপরাধের চরম ভয়াবহতা এবং নৃশংসতা বিবেচনা করে অত্যন্ত কঠোর শাস্তি ঘোষণা করেন। আইনি প্রক্রিয়ার শেষে দেবেন্দ্র শর্মাকে একাধিক হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি মোট 7টিরও বেশি পৃথক মামলায় এই যাবজ্জীবন সাজা পান। এছাড়াও গুড়গ্রামের একটি নির্দিষ্ট মামলায় তাকে আদালত মৃত্যুদণ্ড দেয়। তবে পরে উচ্চ আদালতে অ্যাপিল করার পর আইনি পর্যালোচনার মাধ্যমে সেই মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করা হয়। তবে এই একাধিক যাবজ্জীবন সাজার অর্থ ছিল তাকে জীবনের বাকি পুরো সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই কাটাতে হবে। এমনকি শুধু দেবেন্দ্র শর্মাই নন, এই অপরাধ চক্রের সঙ্গে জড়িত তার অন্য সহযোগীদের বিরুদ্ধেও অপহরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের নির্দিষ্ট মামলায় মামলা চালানো হয়। আদালত তাদের প্রত্যেককেই কঠোর কারাদণ্ডে দণ্ডিত করে। এরপর আসে 2020 সাল। 2020 সালের জানুয়ারি মাসে অত্যন্ত ভালো আচরণের নথির ভিত্তিতে আদালত প্রথমবারের মতো দেবেন্দ্র শর্মাকে 20 দিনের প্যারেল মঞ্জুর করে। তবে কারাগার থেকে বের হওয়ার পর তিনি নির্ধারিত সময়ে আর ফিরে আসেননি, বরং সরাসরি পালিয়ে যান। দেবেন্দ্র শর্মা কৌশলে দিল্লিতে গিয়ে নতুন একটি পরিচয়ে আত্মগোপন করেন। সেখানে তিনি সম্পত্তি কেনাবেচার ব্যবসায় জড়িয়ে পড়েন। এই সময় তিনি তার পুরনো অপরাধী চক্রের কিছু সদস্যদের সঙ্গেও আবার যোগাযোগ করেন। প্রশাসনের কড়া নজর এড়িয়ে তিনি কয়েক মাস জেলের বাইরে থাকতে সক্ষম হন। বহু হত্যার দায়ে দণ্ডিত একজন কয়েদি এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর পুলিশ ব্যাপকভাবে খোঁজ শুরু করে। অবশ্য এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর আদালতের প্যারেল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হয়। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশ তাকে দিল্লি থেকে আবার গ্রেপ্তার করে কারাগারে ফিরিয়ে আনে। আবার এই ঘটনার মাত্র 3 বছর পর অর্থাৎ 2023 সালের জুন মাসে দেবেন্দ্র শর্মাকে দ্বিতীয়বারের মতো 2 মাসের প্যারেল দেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী আগস্ট মাসে তার জেলে ফেরার কথা ছিল, কিন্তু আগের বারের মতোই তিনি আর ফিরে আসেননি, বরং আবারও পালিয়ে যান। এবার তিনি আরও পরিকল্পনা করে রাজস্থানের দৌসা জেলার গুরুহা কাটলা গ্রামের একটি আশ্রমে গিয়ে আশ্রয় নেন। সেখানে তিনি লম্বা দাড়ি রেখে এবং গেরুয়া পোশাক পরে সন্ত দয়াদাস নামে এক পুরোহিতের ছদ্মবেশ নেন। মন্দিরের প্রধান পুরোহিত হওয়ার পর দেবেন্দ্র শর্মা মানুষের ধর্মীয় সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে নতুন প্রতারণার কাজ শুরু করেন। তিনি নিজেকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন চিকিৎসক বলে পরিচয় দিতে শুরু করেন। তিনি দাবি করেন যে কিডনিতে পাথর এবং যক্ষার মতো কঠিন রোগও তিনি জড়িবুটি এবং আধ্যাত্মিক উপায়ে ভালো করতে পারেন। চিকিৎসার নামে তিনি মন্দিরের একটি অংশকে ছোট্ট একটি চিকিৎসা কেন্দ্রে পরিণত করেন। সেখানে খাট, এয়ার কন্ডিশনার এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছিল। এই সুবিধার জন্য তিনি প্রতিটি অসহায় এবং প্রবীণ রোগীদের কাছ থেকে 1000 টাকা করে ফি নিতে শুরু করেন। এমনকি এক গ্রামের একজন বাসিন্দার কাছ থেকে তার ছেলের রোগ ভালো হওয়ার কথা দেওয়ার আশ্বাস দিয়ে নগদ 1 লক্ষ টাকা নিয়ে নেন। নিজের অবৈধ আয় আরও বাড়ানোর জন্য তিনি মন্দিরের পাশে একটি বৃদ্ধাশ্রম তৈরির কাজও শুরু করেন। যদিও সেই জমির মালিককে তিনি কোনো নিয়মিত ভাড়া দিতেন না, উল্টে টাকা চাইলে সহযোগীদের দিয়ে তাকে ভয়ভীতি দেখাতেন। প্রায় 6 মাস ধরে তিনি নিখুঁতভাবে এই নতুন পরিচয়ে সমাজের চোখের সামনেই প্রতারণা চালিয়ে যান। এরই মধ্যে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং স্থানীয় গোয়েন্দা দল তার খোঁজে গোপন তদন্ত শুরু করে। অবশেষে 2025 সালের মে মাসে পুলিশ নিশ্চিত তথ্য পায়। এরপরে সাধারণ ভক্তদের ছদ্মবেশে আশ্রমে প্রবেশ করে এবং ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে তার চোখ এবং নাকের হাড়ের স্থায়ী গঠন মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপরে 19 মে সকালে সরাসরি পুলিশ অভিযান চালিয়ে তাকে আশ্রম থেকে গ্রেপ্তার করে, যেটা আপনারা ভিডিওর শুরুতেই দেখেছিলেন। তো দেবেন্দ্র শর্মার এই দ্বিতীয়বার পালিয়ে যাওয়ার ঘটনা দেশের আইন ব্যবস্থার একটি বড় দুর্বলতা সামনে নিয়ে আসে। একই সঙ্গে একজন সিরিয়ালের সংশোধনের অযোগ্য অপরাধী মানসিকতাকেও স্পষ্ট করে তোলে। এছাড়াও আগে একবার পালিয়ে যাওয়া এমন একজন কুখ্যাত অপরাধীকে কী কারণে দ্বিতীয়বার প্যারেল দেওয়া হলো তা নিয়েও বিচার মহলে বড় ধরনের প্রশ্ন ওঠে। এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে ফিরিয়ে আনা হয়। অবশ্য বর্তমানে দেবেন্দ্র শর্মা দিল্লির তিহার কারাগারে বন্দী রয়েছেন এবং তার বিরুদ্ধে ঘোষিত একাধিক যাবজ্জীবন কারাদণ্ড তিনি ভোগ করছেন। তবে কারাগারে বন্দী থাকলেও দেবেন্দ্র শর্মাকে নিয়ে তৈরি হওয়া সামাজিক এবং আইনি বিতর্ক এখনও শেষ হয়ে যায়নি। তিনি অতীতে যেভাবে 2 বার প্যারেলের সুযোগ নিয়ে দীর্ঘ সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিলেন, সেই দুর্বলতাগুলো নিয়েই বিচার মহলে এখনও আলোচনা চলছে। তবে সমাজে এখন একটি বড় প্রশ্ন রয়ে গেছে, ভবিষ্যতে তার আইনি পরিণতি কি এই অন্ধকার কারাগারেই শেষ হবে, নাকি আইনি কোনো সুযোগ পেলে তিনি আবারও নতুন করে ছদ্মবেশ নিয়ে পালানোর চেষ্টা করবেন? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্টভাবে প্রশাসনের কাছেই নেই। আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর যদি থাকে, কিংবা ভবিষ্যতে কি হতে পারে যদি আপনারা ধারণা করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।